প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য সেকেন্ড ক্লাস অফ রাইট ফর্মস অফ ভার্ব। তোমরা যদি আগের ক্লাসটা না দেখো তাহলে আগে ওই ক্লাসটা দেখে আসো, তারপরে এই ক্লাসটা করো। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তো আজকে আমরা রুল 5 থেকে আলোচনা করব। গত ক্লাসে আমরা রুল 4 পর্যন্ত আলোচনা করেছিলাম। তো দেখো রুল 5-এ প্রথমে একটা এক্সাম্পল দেওয়া আছে, বলা আছে হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে গতকাল এখানে এসেছিল। সো এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কীভাবে বুঝতে পারলাম আমরা এটা পাস্ট ইনডিফিনিট? কারণ এই যে ভার্বটা খেয়াল করো, ভার্বটা পাস্ট ফর্মে আছে, কেম। ওকে, সো আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সো পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে V2 বসে অলওয়েজ। পাস্ট ইনডিফিনিটে কী বসে? V2। আচ্ছা, এখন দেখো কি বলেছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স ইন্ডিকেটস অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ কমপ্লিটেড ইন দ্য পাস্ট, মানে যে কাজটা অতীতে সম্পূর্ণ হয়েছিল। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পার্থক্য হচ্ছে দুটা দ্বারাই আসলে কমপ্লিটেড অ্যাকশন বোঝায়, বাট প্রেজেন্ট পারফেক্টের ওই কাজটার একটা ইফেক্ট বর্তমানে থাকে, আর পাস্ট ইনডিফিনিটের কোনো ইফেক্ট থাকে না, এটা মনে রাখবে। সো দেখো এখানে এবার বলেছে কি যে ইয়েস্টারডে লাস্ট প্লাস টাইম মানে লাইক লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ এরকম। তারপর হচ্ছে অ্যাগো, লং সিন্স, অনস আপনি টাইম, উইশ, ফ্যান্সি, অথবা কোনো পাস্ট স্টোরি, হ্যাঁ, কোনো একটা অতীতের ঘটনা, পাস্ট স্টোরি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোন টেন্স হবে জানো? প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হবে যদি আমরা এই ওয়ার্ডগুলো পাই, লাইক ইয়েস্টারডে, লাস্ট প্লাস টাইম, অ্যাগো, লং সিন্স, অনস আপনি টাইম, উইশ, ফ্যান্সি এবং কোনো পাস্ট স্টোরি। আচ্ছা, এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। খেয়াল করো, প্রথমে এই যে এক্সাম্পলটা আছে বলেছে আই সি ইউ ইয়েস্টারডে। দেখো এই যে ইয়েস্টারডে আছে, তার মানে এটা হবে পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট হচ্ছে ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ সিটা হয়ে যাবে স। ওকে, আচ্ছা, সেকেন্ডটাতে দেখো বলেছে উই গো টু সিলেট লাস্ট মান্থ। দেখো এই যে লাস্ট প্লাস টাইম আছে, সো লাস্ট প্লাস টাইম দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে। আর পাস্ট ইনডিফিনিট হলে এটার আনসার হবে উই ওয়েন্ট টু সিলেট লাস্ট মান্থ। দেখো লাস্ট এক্সাম্পলটা বলছে অনস আপন এ টাইম দেয়ার বি আ কিং। আচ্ছা, তাহলে এটা হবে অনস আপন এ টাইম দেয়ার ওয়াজ আ কিং। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই এক্সাম্পলগুলো একটু খেয়াল করব। দেখো এখানে বলেছে আই উইশ আই বি আ কিং, যে আমি যদি রাজা হতাম। তো এখানেই মনে রাখবে একটা জিনিস, যে যদি উইশ থাকে তাহলে সেই সেন্টেন্সটা দ্বারা কোনো একটা ইমপ্রবাবল সিচুয়েশন অথবা কল্পনা বোঝায়, ঠিক আছে? তো যদি কল্পনা বোঝায় সেই ক্ষেত্রে এবং ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে তাহলে মনে রাখবে অলওয়েজ ওয়ার বসবে। বি ভার্ব হিসেবে অলওয়েজ কী বসবে? ওয়ার। সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টটা দেখবো না যে সাবজেক্ট কি, সাবজেক্ট যাই হোক না কেন অলওয়েজ বি ভার্ব হিসেবে ওয়ার বসবে যদি এটা কল্পনা বোঝায়। তো আই এর সাথে ওয়ার, ইউ এর সাথে ওয়ার, হি এর সাথে ওয়ার বসবে, এই জন্য এখানে আই এর সাথে ওয়ার বসেছে। আচ্ছা, এরপরের এক্সাম্পলটা দেখো বলছে মেনি ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফস। অনেক মুক্তিযোদ্ধা তাদের জীবন কী করেছিল? আত্মত্যাগ করেছিল। তাহলে এটা তো একটা পাস্ট স্টোরি, অতীতের ঘটনা, তাহলে এটা বুঝতেই পারছি পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে হবে স্যাক্রিফাইসড, পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, আচ্ছা, আই উইশ আই উইন দ্য ফার্স্ট প্রাইজ। একটু আগে বলেছিলাম উইশ দ্বারা সবসময় কল্পনা বোঝায়, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি যদি একটা লটারি জিততাম, মানে লটারি আমি যদি ফার্স্ট প্রাইজ জিততাম। ওকে, সো এখানে খেয়াল করো, তো যেহেতু উইশ আছে তার মানে পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে উইনটা হয়ে যাবে ওন, উইনটা হবে ওন। আচ্ছা, লাস্ট এক্সাম্পল দেখা বলেছে ওয়ান্স দেয়ার লিভ আ ফার্মার, সেটা হবে ওয়ান্স দেয়ার লিভড আ ফার্মার, কারণ আমরা দেখেছিলাম অনস অফ এ টাইম এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, এখন আমরা এই যে রুলটা আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমি একটু রুলটা আগে লিখি। দেখো রুলটা হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি থাকে এবং এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে হবে পাস্ট ফর্ম মানে V2। আর যদি সাবজেক্ট যদি না থাকে তাহলে হবে 2 + V1। অর্থাৎ আমি যদি এটা এখন একটু এক্সপ্লেইন করি, খেয়াল করো এখানে বলেছে এই যে এক্সাম্পলটা, প্রথম এক্সাম্পলটাতে বলেছে ইট ইজ হাই টাইম। আচ্ছা, ইট ইজ হাই টাইম আছে, তার মানে এখন আমরা দেখবো এরপরে সাবজেক্ট আছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে উই।
তাহলে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড, এই যে দেখো ভার্বটা কিন্তু পাস্ট ফর্ম হয়েছে। কেন পাস্ট ফর্ম হলো? কারণ এই যে আমি বলেছি সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে এই ভার্বটা পাস্ট ফর্ম হয়ে যাবে। এই সাবজেক্ট থাকার কারণে এটা হয়ে যাবে V2 বা পাস্ট ফর্ম। আচ্ছা, পরের এক্সাম্পলটা খেয়াল করে বলছে ইট ইজ হাই টাইম, নিলাম, কিন্তু দেখো এরপরে কোনো সাবজেক্ট নেই। ইট ইজ হাই টাইমের পরে কোনো সাবজেক্ট নেই, এই জন্য এটা কিন্তু হয়ে গেছে টু চেঞ্জ। তাহলে এটা মনে রাখবো আমরা যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট ফর্ম বা V2, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে 2 + V1। ওকে, আমরা লাস্ট এক্সাম্পলে দেখি। দেখো বলছে ইটস টাইম ফর আস। আচ্ছা, অনেকেই ভাবতে পারে যে স্যার এখানে তো সাবজেক্ট আছে, সাবজেক্টটা কি? এই যে ইট ইজ টাইম, এটা তো আমরা নিলাম, এই যে ফর আস এটা তো সাবজেক্ট, এটা কি আদৌ সাবজেক্ট? খেয়াল করো তো, এটা কিন্তু সাবজেক্ট না, ফর আস কিন্তু অবজেক্ট। তো আমি বলেছিলাম যদি সাবজেক্ট থাকে তাহলে V2 হবে, তার মানে এখানে সাবজেক্ট নেই, তাহলে 2 চেঞ্জ হবে। সো এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অনেক অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা আসে, সো এটা মনে রাখবে ভালোভাবে। আচ্ছা, আমরা আরও কিছু এক্সাম্পল দেখবো। এটা অলরেডি আমি তোমাদের বলেছি যে উইশ দ্বারা যদি কোনো কল্পনা বোঝায়, শুধু যে উইশ দ্বারা কল্পনা বোঝায় তা না, যখনই কোনো কল্পনা বোঝাবে এবং সেই ক্ষেত্রে যদি বি ভার্ব থাকে ব্র্যাকেটে তাহলে সেটা অবশ্যই ওয়ার হবে। যেমন আই উইশ আই ওয়ার আ কিং, এই যে দেখো এখানে এই সেন্টেন্সটাতে মাঝখানে এই যে বি ভার্ব হিসেবে কী বসেছে? ওয়ার। যদিও সাবজেক্ট আছে কি আইয়ের সাথে কিন্তু ওয়াজ বসে না, বাট এখানে কল্পনা বোঝানোর কারণে এখানে ওয়ার বসবে। সিমিলারলি আই উইশ আই ওয়ার এ বার্ড, ঠিক আছে, তার মানে এখানে দেখো ওয়ার বসেছে। আবার দেখো বলছে ইফ আই ওয়ার আ কিং, তাহলে এই যে ওয়ার বসেছে। ওকে, তাহলে মনে রাখবে এইরকম কোনো কল্পনা বা যদি কোনো এরকম ইমপ্রবাবল সিচুয়েশন বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে বি ভার্ব থাকলে আমরা ওয়ার ইউজ করব। ওকে, অলরাইট, আমরা এখন রুল নাম্বার 7 নিয়ে আলোচনা করব। তো রুল নাম্বার 7-এ দেখো এখানে কি লেখা আছে, এখানে বলা আছে যে যদি লঙ্গার অ্যাকশন বোঝায়, লঙ্গার অ্যাকশন বোঝালে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস, আর যদি শর্টার অ্যাকশন বোঝায় তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, আমি এই ঘটনাটা তোমাকে একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে বলি। মনে করো অতীতের দুইটা কাজ, ঠিক আছে, অতীতের দুইটা কাজের মধ্যে যে কাজটা বেশি সময় ধরে চলছিল সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস, আর যে কাজটা কম সময় ধরে চলছিল সেটা হবে পাস্ট ইনডিফিনিট। যেমন মনে করো তুমি গতকাল রাত 9টার সময় তুমি বই পড়ছিলে, হ্যাঁ, তো তুমি বই পড়ছিলে, এই সময় তোমার বাবা ধরো বাইরে থেকে এসেছিল। সো এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা বেশি সময় ধরে চলছিল বলো তো? ডেফিনেটলি তুমি পড়ছিলে এই কাজটা, তো ওই কাজটা হবে পাস্ট কন্টিনিউয়াস, আর তোমার বাবা এসেছিল এটা হবে পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে আমরা এভাবে মনে রাখবো অতীতের দুইটা কাজের মধ্যে যে কাজটা বেশি সময় চলেছিল, লাইক আই ওয়াজ রিডিং, ঠিক আছে, আমি পড়ছিলাম, তখন বাবা এসেছিল, তাহলে ওইটা হবে ফাদার কেম, মাই ফাদার কেম, ওইটা হবে পাস্ট ইনডিফিনিট। বুঝেছ? সো আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো এখানে বলেছে ওয়েন সাগর কাম হোম আশা ওয়াচ টেলিভিশন, তার মানে যখন সাগর বাসায় এসেছিল আশা টিভি দেখছিল। তো বোঝাই যাচ্ছে যে এই কাজটার মধ্যে এই যে আশা ওয়াচ টেলিভিশন, এই যে এই অংশটা এটা বেশি সময় ধরে চলছিল, তাহলে এই অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আর এই যে সাগর কেম, তার সাগরের আশা এটা হচ্ছে খুবই অল্প সময়, তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ কেম অ্যান্ড ওইটা হবে ওয়াজ ওয়াচিং, এটা হবে ওয়াজ ওয়াচিং। আচ্ছা, একইভাবে আমরা যদি পরের এক্সাম্পলটা খেয়াল করি, দেখো বলেছে জন ওয়াক টু দ্য ক্লাস হোয়েন হি লুজ হিজ পেন। আচ্ছা, মানে বোঝাই যাচ্ছে যে যখন জন ক্লাসে যখন যাচ্ছিল তখন সে তার কলমটা হারিয়ে ফেলেছিল। তো এই কোন কাজটা বেশি সময় চলছিল? নিশ্চয়ই হাঁটার কাজটা, তাহলে এইটা হবে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এই ওয়াকটা হবে পাস্ট কন্টিনিউয়াস, আর সে কলম হারিয়ে ফেলেছিল, এটা তো খুবই অল্প সময়, এটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে প্রথমটা হবে when John was walking to the class when he lost his pen. ওকে, তাহলে আমরা কীভাবে মনে রাখবো? অতীতের দুইটা কাজের মধ্যে যে কাজটা বেশি সময় চলছিল সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস, আর যে কাজটা কম সময় চলছিল সেটা হবে পাস্ট ইনডেফিনিট। সো আই থিঙ্ক তোমরা এটা বুঝেছো। আমরা আরও কিছু এক্সাম্পল এই রুলটার আরও কিছু এক্সাম্পল দেখব। দেখো ফার্স্ট এক্সাম্পলটাতে বলেছে মৌ ইট ডিনার হোয়েন হিজ ফ্রেন্ড কল্ড। তো এই অংশটা দেখো এটা কিন্তু পাস্ট ফর্মে দেওয়া আছে যে হোয়েন হিজ ফ্রেন্ড কল্ড, যখন তার বন্ধু তাকে কল দিয়েছিল,
ঠিক আছে, তখন মো ডিনার করছিল, ঠিক আছে, তাহলে এটা বোঝা যাচ্ছে যে ডিনার করা এই অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস, যেটা লঙ্গার অ্যাকশন, মানে বেশি সময় চলছিল, তাহলে এটা হবে মো ওয়াজ ইটিং ডিনার। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখো, বলছে হোয়েন মার্ক অ্যারাইভড, মার্ক যখন এসেছিল, উড হ্যাভ ডিনার, মানে মার্ক যখন এসেছিল উড তখন ডিনার করছিল, বিষয়টা এরকম, তাহলে এটা হবে উড ওয়াজ হ্যাভিং ডিনার, উড ওয়াজ হ্যাভিং ডিনার। এখানে মেন ভার্ব হিসেবে হ্যাভ আছে, তাহলে আমি যদি পাস্ট কন্টিনিউয়াস করতে চাই তাহলে হ্যাভের আগে একটা ওয়াজ বা ওয়ার নিতে হবে, তো এই জন্য আমি নিলাম ওয়াজ, কারণ উড এটা তো সিঙ্গুলার, এই জন্য উড কিন্তু একজনের নাম। ওকে, আচ্ছা, পরের এক্সাম্পলটা খেয়াল করো, এখানে বলছি হি ওয়াজ ড্রাইভিং অন দ্য রোড হোয়েন হিজ কার ব্রেক ডাউন, তো এই অংশটা তো দেখো বলছে হি ওয়াজ ড্রাইভিং অন দ্য রোড, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস আছে, অর্থাৎ রাস্তায় যখন গাড়ি চালাচ্ছিল তখন তার গাড়িটা ব্রোক ডাউন, মানে কি ভেঙে গিয়েছিল বা অ্যাক্সিডেন্ট করেছিল, তাহলে এটা হবে ব্রোক ডাউন, এটা কি ব্রোক ডাউন। আচ্ছা, এর পরের এক্সাম্পলটা দেখি আমরা, বলছি দেখো হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন আই সি আ স্নেক, অর্থাৎ আমি যখন বাগানে হাঁটছিলাম তখন আমি একটা সাপ দেখেছিলাম, তারপরে নিশ্চয়ই হাঁটার কাজটা বেশি সময় ধরে চলছিল, তাহলে এই সিটা হয়ে যাবে স, আই স আ স্নেক। সো আই থিঙ্ক তোমরা এই রুলটা খুব ভালোভাবেই বুঝেছো। সো এখন আমরা রুল নাম্বার 8 নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো দেখো রুল নাম্বার 8-এ কী বলছে, এটা তোমরা টেন্সে অবশ্যই এই জিনিসটা দেখেছো, এই রুলটা বলেছে যে বিফোর, যদি বিফোর থাকে তাহলে বিফোরের যে আগের ক্লজটা হবে সেইটা হবে পাস্ট পারফেক্ট। ওকে, এটা আমরা কীভাবে মনে রাখতে পারি, দেখো বিফোর অর্থ কি, বিফোর অর্থ আগে, তার মানে আগেরটা হবে পাস্ট পারফেক্ট, আর যদি আফটার থাকে, আফটার মানে পরে, তাহলে পরের ক্লজটা হবে পাস্ট পারফেক্ট, আর বাকি যে দুইটা ক্লজ, অর্থাৎ খেয়াল করো যে বিফোরের পরের ক্লজটা হবে পাস্ট ইনডেফিনিট, আর আফটার থাকলে আগের ক্লজটা হবে পাস্ট ইনডেফিনিট। সো আমরা কিছু এক্সাম্পল দেখি, খেয়াল করো, এখানে বলেছে উই রিচ টু দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন স্টার্টেড, দেখো এখানে বিফোর আছে, তাহলে বিফোর থাকলে আগের ক্লজটা কি হবে, আগের ক্লজটা হবে পাস্ট পারফেক্ট, তো এই জন্য এটা হবে উই হ্যাড রিচড, কী হবে এটা, উই হ্যাড রিচড। ওকে, পরের এক্সাম্পলটা দেখো, বলেছে দ্য গেম স্টার্টেড আফটার, এখানে আফটার আছে, তাহলে আফটার থাকলে পরের ক্লজটা কি হয়, আফটার থাকলে পরের ক্লজটা পাস্ট পারফেক্ট হয়, তাহলে দ্য গেস্ট হ্যাড কাম, হ্যাড কাম। ওকে, আচ্ছা, এই এক্সাম্পলটা খেয়াল করে, বলছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, কারণ এখানে বিফোর থাকলে পরের ক্লজটা পাস্ট ইনডেফিনিট হয়, এই যে পাস্ট ইনডেফিনিট, এই জন্য আমি এটাকে এই কামটাকে পাস্ট ইনডেফিনিট ফর্মে করলাম। সো এটা ছিল আমাদের রুল নাম্বার 8। নাও কাম টু রুল নাম্বার 9। সো রুল নাম্বার 9-এ দেখো কি বলেছে, বলেছে যে টুমোরো অথবা নেক্সট প্লাস টাইম, নেক্সট প্লাস টাইম মিনস লাইক নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট উইক, এরকম। তো যদি টুমোরো বা নেক্সট প্লাস টাইম থাকে তাহলে সাধারণত সেটা ফিউচার ইনডেফিনিট হয়, কি হয়, ফিউচার ইনডেফিনিট। আর আমরা জানি ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচার হচ্ছে উইল অথবা শ্যাল, তারপর ভার্বের বেস ফর্ম V1। আচ্ছা, এখন পরের রুলটাতে বলছে, খেয়াল করো যে যদি এখানে আমাদের বাই প্লাস টাইম থাকে, লাইক বাই টুমোরো বা বাই নেক্সট মান্থ অথবা বাই জুলাই, এগুলো থাকলে হবে সেটা ফিউচার পারফেক্ট। খুবই গুরুত্বপূর্ণ, ফিউচার পারফেক্টের স্ট্রাকচার কি, ফিউচার পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে উইল অথবা শ্যাল হ্যাভ, উইল অথবা শ্যাল হ্যাভ প্লাস V3, এটা হচ্ছে ফিউচার পারফেক্টের স্ট্রাকচার। ওকে, আমরা এখন কিছু এক্সাম্পল দেখি এখান থেকে। দেখো বলেছে এখানে উই ভিজিট সুন্দরবন নেক্সট উইক। সো এখানে যেহেতু নেক্সট উইক আছে আর আমরা দেখলাম যে নেক্সট প্লাস টাইম থাকলে সেটা হয় ফিউচার ইনডিফিনিট, তার মানে এটা হবে উই শ্যাল ভিজিট, উই শ্যাল কি ভিজিট সুন্দরবন নেক্সট উইক। কিন্তু পরের এক্সাম্পলটা খেয়াল করবো, বলছে উই ভিজিট সুন্দরবন বাই নেক্সট উইক। এই যে নেক্সট উইকের আগে একটা বাই আছে, আর আমরা একটু আগে বললাম যে বাই প্লাস টাইম থাকলে সেটা ফিউচার পারফেক্ট হবে, অর্থাৎ এটা হবে উই শ্যাল হ্যাভ ভিজিটেড, উই শ্যাল হ্যাভ ভিজিটেড সুন্দরবন বাই নেক্সট উইক। আচ্ছা, এই এক্সাম্পলটা খেয়াল করো, বলেছে এখানে শি কমপ্লিট হার হোমওয়ার্ক টুমোরো, যেহেতু টুমোরো আছে তাহলে বুঝতে পারছি এটা হবে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ শি উইল
কমপ্লিট, শি উইল কমপ্লিট হার হোমওয়ার্ক টুমরো। আচ্ছা, কিন্তু এইখানে খেয়াল করো, বলেছে শি কমপ্লিট হার হোমওয়ার্ক বাই টুমরো। যদি বাই প্লাস টাইম থাকে তাহলে ফিউচার পারফেক্ট হবে, অর্থাৎ উইল হ্যাভ কমপ্লিটেড, উইল হ্যাভ কমপ্লিটেড। সো আই থিঙ্ক তোমরা এটাও বুঝতে পেরেছো। তা আমাদের আজকে আমরা এতটুকুই আলোচনা করলাম, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বাকি রুলগুলো আলোচনা করব। তবে অবশ্যই এগুলো বারবার প্র্যাকটিস করবা তোমরা, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো ভুলে যাবে। ওকে, রাইট ফর্মস অফ ভার্ব আসলে এত সহজে এই রুলগুলো মনে থাকতে চায় না, ঠিক আছে? তো এগুলো যদি মনে রাখতে চাও তুমি, তাহলে তোমাকে এগুলো বারবার মুখস্থ করতে হবে। দরকার হলে তুমি একটা কাজ করো, এই রুলগুলো লিখে একটা কাগজে লিখে তুমি তোমার পড়ার টেবিলের সামনে ওটা লাগাতে পারো, বা তোমার দরজায় লাগাতে পারো, মানে যে জায়গাগুলোতে তুমি বেশি যাওয়া আসা করো সেখানে এরকম রুলগুলো লিখে রাখো, যেন তোমার রুলগুলো মুখস্থ হয়। আর রাইট ফর্মস অফ ভার্ব কিন্তু রুল মুখস্থ না হলে কিন্তু তুমি পারবে না। যেমন সিম্পল একটা এক্সাম্পল বলি, যে যদি যারা এই রুলটা জানবে না, যে এই যে বাই থাকলে, খেয়াল করো, এই যে বাই থাকলে, যে বাইয়ের পরে টাইম থাকলে যেটা ফিউচার পারফেক্ট হয়, যে এটা জানবে না সে কিন্তু এটা পারবে না। ওকে, সে কিন্তু লিখবে যে উই শ্যাল ভিজিট সুন্দরবন, বাট এটা হবে উই শ্যাল হ্যাভ ভিজিটেড সুন্দরবন। এই যে এইরকম কিছু জিনিস আছে, এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।